আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। 12 ফেব্রুয়ারি মামু ভাগ্না নির্বাচনের আগে থেকেই কিন্তু সেনাবাহিনীর সিজিএস পদটা খালি আছে। কেন খালি আছে? কারণ লেফটেন্যান্ট জেনারেল শামীম ভাই অবসরে গিয়েছে। সেই সিজিএস পদটাকে নিয়ে ডক্টর ইউনূস কম খেলা খেলেননি। সেই সিজিএস পদের মধ্যে ডক্টর ইউনূস তার পছন্দের একজন সেনাবাহিনীকে বসানোর অনেক চেষ্টা করেছিলেন, মানে জামাতপন্থী এবং পাকিস্তানপন্থী সিআইএর এজেন্ট হিসেবে কাজ করবে এমন সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর প্রধান খুবই চৌকুশ, তিনি কিন্তু সেটা হতে দেননি। তিনি ভালো করে জানেন সিজিএস পদটা হচ্ছে সেনাবাহিনী দ্বিতীয় সর্বোচ্চ পদ। ক্যান্টনমেন্টের মধ্যে এই সিজিএস পদটাকে খুবই গুরুত্ব দেওয়া হয় সেনাবাহিনীর প্রধানের পরে। এখন সেনাবাহিনীর প্রধানের পরে যদি ওই পদটা যদি জামাত শিবিরের দখলে এবং ডক্টর ইউনূস দখলে চলে যায়, তাহলে যে আধিপত্যটা আছে সেনাবাহিনী প্রধানের সেটা থাকবে না, এবং ডক্টর যা চাই সেটাই করতে হয়তোবা সক্ষম হতে পারে এবং সেনাবাহিনীকে মোটামুটি একাংশকে কন্ট্রোল রাখতে পারবে, মন মার্জি হিসেবে অনেক কিছুই করতে পারবে। সে কারণে সেনাবাহিনীর প্রধান সেটা কোনোভাবে হতে দেয়নি। কিন্তু 12 ফেব্রুয়ারি মামু ভাগ্না নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসার পরপরই ভারতের খেলা শুরু হয়ে যায় এবং ভারতের ইশারায় সকল পদে রদবদল হওয়া শুরু হয়ে যায়। সিজিএস পদের মধ্যে নতুন একজন লেফটেন্যান্ট জেনারেলকে নিয়োগ দেয় এই বিএনপি সরকার। তিনি আগে ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, ওনাকে পদোন্নতি দিয়ে ওনাকে সিজিএস পদে নিয়োগ দেওয়া হয় এবং পিওএসও পদে যে পাকিস্তানপন্থী কামরুল হাসান ছিল তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে আসা হয়। পিওএসও পদের মধ্যে নতুন একজন লেফটেন্যান্ট জেনারেলকে নিয়োগ দেওয়া হয়। ডিজিএফআই এর প্রধানও কিন্তু নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়, কাইসার রশিদ ভাইকে। এইরকম অনেক জায়গায় রদবদল করা হয়েছে, এটা সকলে অবগত আছেন এবং আমিও এই বিষয়ে আর 2টা ভিডিও করেছি। আপনারা মোটামুটি এই বিষয় নিয়ে একেবারে ক্লিয়ার আছেন। এখন মূলত আলোচনা হচ্ছে হঠাৎ করে এত রদবদল কেন হয়েছে। মেইন রিজন হচ্ছে যারা যারা একেবারে ভারত বিরোধী সেনাবাহিনী ছিল গুরুত্বপূর্ণ পদে, ভারতের ইশারায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ভারত বিরোধী সেনাবাহিনী থাকলে তারা ভারত বিরোধী কর্মকাণ্ড করবে, তখন ভারত খেপে যাবে এই বিএনপি সরকারের প্রতি, তখন সরকার আনস্টেবল হয়ে যাবে, খুব ইজিলি ভাবে দেশ পরিচালনা করতে পারবে না, একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে ভারত, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিবে, কোনো নতুন চুক্তি করবে না, তখন এই রাজনৈতিক সরকারটা বেশি দিন টিকতে পারবে না। সকল কিছু মাথায় রেখে ভারতের সাথে সম্পর্ক আরো উন্নত করার ক্ষেত্রে এবং ভারত যাতে এই সরকারকে সমর্থন দেয় সম্পূর্ণরূপে এবং সকল ধরনের চুক্তি নতুনভাবে নবায়ন করে এবং এক্সপোর্ট ইম্পোর্ট আগের থেকেও বাড়িয়ে দেয়, ডক্টর ইউনূসের শাসন আমলে যা ছিল তার থেকে দ্বিগুণ করে দেয়, সেই সকল বিষয়ের কারণে বিএনপি তাদের পছন্দের এবং ভারতের পছন্দের সেনাবাহিনীদেরকে সিস্টেমেটিক ভাবে রদবদল করেছে। আবার সকলেই কিন্তু ভারতের পছন্দের না, অনেকে বিএনপির পছন্দের। কথা বুঝতে পেরেছেন? আর একটা জিনিস অনেকের মনে প্রশ্ন হতে পারে, শেখ হাসিনা তো সেনাবাহিনীর প্রধান ওনার পছন্দের বসিয়েছিলেন, পরবর্তীতে তো এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানই শেখ হাসিনার সাথে বেমানি করেছেন। আপনাদেরকে একটা কথা আমি মনে করে দিতে চাই যে বিএনপি যে সকল রদবদল এখন করেছে সেনাবাহিনীর মধ্যে, এখানে সকলেই কিন্তু বিএনপি পন্থী না। তাদের মনের ভিতর যে কোনো একটা আদর্শ আছে, কিন্তু তারা রাজনৈতিক ভাবে অ্যাক্টিভ না থাকার কারণে মনের ভিতর কি আদর্শ ধারণ করে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি না, জাস্ট ধারণা নিতে পারি। যেমন ওয়াকারুজ্জামান যে আগে ডাইরেক্টলি জামাতের হালকা হালকা মতাদর্শ ধারণ করে এবং আমেরিকার সিআইএর এজেন্ট হিসেবে কাজ করছে, আমরা কি বুঝতে পেরেছি? 5 আগস্ট যখন তারা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গিয়েছে এবং আওয়ামী লীগের কর্মীদেরকে ডাইরেক্ট ফায়ার করতেছে এই সকল টোকা সমন্বয়কদের পক্ষ এই সেনাবাহিনী, তখন আমরা ক্লিয়ার হয়ে গেছি সেনাবাহিনীর প্রধান সিআইএর এজেন্ট জামাত ঘেঁষা। তাই নয় কি? এটা ধারণা করেছি, কিন্তু সম্পূর্ণরূপে যে সে জামাত ঘেঁষা সেটা তো না, কিন্তু অ্যান্টি আওয়ামী লীগের। সেম ভাবে এই সেনাবাহিনীর মধ্যে যাদেরকে রদবদল করেছে, দেখবেন পরিস্থিতি যখন ঘোলাটে হবে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা বিএনপির বিপক্ষ চলে যেতে পারে। এটা 100% বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সিস্টেমেটিক ভাবে কাজ করে, এটা রিয়েলিটি। বিএনপিও ভালো করে জানে কে এর এজেন্ট, কেউ বলতে পারে না। দক্ষিণ এশিয়ার মধ্যে খুব স্ট্রং একটি গোয়েন্দা সংস্থা, এটা বাস্তবতা। বিএনপি হয়তোবা খুব আরামসে ভারতের কথা মতো শুনলে এই 5টা বছর দেশ পরিচালনা করতে পারবে, আর যদি ভারতের কথা মতো না চলে 5 বছর দেশ পরিচালনা সুন্দরভাবে করতে পারবে না। 5 বছরের আগে বিএনপির পতন হবে। সে কারণে ভারত টেকনিক্যালি ভাবে সেনাবাহিনীর মধ্যে রদবদল ঘটিয়েছে
এবং বাংলাদেশের যে সকল জায়গার মধ্যে জামাতপন্থীদের খুব স্ট্রং অবস্থান আছে, সে সকল জায়গা থেকে জামাতপন্থীদের সরিয়ে দেওয়ার জন্য মেসেজ দিয়েছে বিএনপিকে। বিএনপিও কিন্তু সেই মেসেজে মোটামুটি সকল জায়গা থেকে জামাতপন্থীদের সরিয়ে দিচ্ছে। বিএনপি কিন্তু আগে ক্ষমতায় আসলে ডাইরেক্টলি পাকিস্তানপন্থী হয়ে যেত, কিন্তু বিএনপি এখন আর সেই ভুল করছে না। বিএনপি ভালো করেই জানে আমরা যদি পাকিস্তান ঘেঁষা হয়ে যায়, ভারত বিরোধিতা রাজনীতি করি, ওই আগের মতো অবস্থা করবে ভারত আমাদেরকে। 20 বছর যেভাবে ক্ষমতার বাইরে ছিলাম, এবার সিস্টেমেটিক ভাবে মেটিকুলাসলি ডিজাইন করে একটা আন্দোলন সংগঠিত করে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে সমর্থন দিয়ে টেকনিক্যালি ভাবে এমন এক আন্দোলন ঘটাবে, আমাদের পতন হয়ে যাবে, আমরা এবার 40 বছর ক্ষমতার বাইরে চলে যাব। সেটা যাতে না হয় অন্তত ভালো একটা সম্পর্ক করার চেষ্টা করছে বিএনপি ভারতের সাথে। ভারতও চালাক। ভারতের কথা হচ্ছে আওয়ামী লীগ তো আমাদের পকেটে আছেই, এখন বিএনপিকে আমাদের পকেটে নিয়ে আসতে হবে। বাংলাদেশে যে সরকার আসবে সে সরকারই আমাদের কথা মতো চলতে হবে। সে কারণেই যখনই তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়েছে, তখনই তারেক জিয়াকে অভিনন্দন জানিয়েছে নরেন্দ্র মোদী, এবং তারেক জিয়াও কিন্তু নরেন্দ্র মোদীকে তারেক জিয়ার শপথ অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী আসে নাই, ওনার পররাষ্ট্র সচিবকে পাঠিয়েছে। আবার নরেন্দ্র মোদী চিঠির মধ্যে উল্লেখ করেছে যাতে ভারত সফরে আসে তারেক জিয়া তার ফ্যামিলি সহ। তারেক জিয়া খুব রিসেন্টলি ভারত সফরে যাবে, সেখানে কিন্তু অনেক কিছু ডিসাইড হয়ে যাবে। দেশের মধ্যে গণতন্ত্র ফিরে আসবে, আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে, এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে যেই ক্ষমতায় আসুক কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি সেটাতে একমত হতে হবে যে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক, এবং আওয়ামী লীগ বাংলাদেশে যত স্থানীয় নির্বাচন আছে সকল নির্বাচন অংশগ্রহণ করতে পারবে, এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে নিব, ছাত্রলীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটাও আমরা তুলে নিব। কিন্তু আইনানুগভাবে বিএনপি নিষেধাজ্ঞা তোলা লাগে না। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশের ফলে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ছাত্রলীগের উপর এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর, সেটা কিন্তু অটোমেটিক্যালি ডক্টর ইউনূস যখন চলে গিয়েছে, অটোমেটিক্যালি সেই নির্বাহী আদেশটা উঠে গিয়েছে, কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। কথা বুঝেন নাই? সো তারপরে একটি ফর্মালিটির জন্য যদি বিএনপি নিষেধাজ্ঞা তুলে নেয়, সেটা তো ভালো। যদি ভারতের সাথে কথা বলে, সেটা হলে বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে, বিএনপির রাজনীতির জন্য ভালো হবে, আওয়ামী লীগের রাজনীতির জন্য ভালো হবে, এবং বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে। ভারত খেলা তো শুরু করে দিয়েছে, দেখি কতটুকু পর্যন্ত ভারতের খেলা গড়ায়, এবং ভারত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবার সুন্দরভাবে ফিরে আনতে পারে কিনা। এবং আওয়ামী লীগও কিন্তু চেষ্টা করছে ফিরে আসার জন্য। বিএনপি কি এই সকল বিষয়ে একমত হবে? বিএনপি যদি এই সকল বিষয়ে একমত হয়, তাহলে বাংলাদেশের মানুষ সুখ শান্তিতে থাকতে পারবে, বাংলাদেশ স্টেবল থাকবে। আর বিএনপি যদি চিন্তা করে আমরা রাঘব বোয়াল হয়ে যাব, আমরা আরো বড় স্বৈরাচার হয়ে যাব, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার স্পেস দিব না, দমন নিপীড়ন রাখবো, তাহলে কিন্তু বাংলাদেশে ম্যাসাকার পরিস্থিতি তৈরি হবে। বিশাল বড় আরেকটি অভ্যুত্থান হবে, সেই অভ্যুত্থানে বিএনপির মারাত্মক পরিস্থিতি হবে, মেসাকার পরিস্থিতি হয়ে যাবে। 5 আগস্ট যা পরিস্থিতি হয়েছে আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে তার 10 গুণ হবে। বিএনপি 40 বছরের জন্য ক্ষমতার বাইরে চলে যাবে। আওয়ামী লীগের আবার দাবদাবা হবে, আবার একটি নির্বাচন হবে এরকম পাতানো, সে পাতানো নির্বাচন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 20 থেকে 30 বছর আবার আরামসে ক্ষমতায় থাকবে। এখন সকল কিছু বিএনপির উপর, কারণ বিএনপি এখন ক্ষমতায় আছে, ভারতও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। আশা করছি আপনার সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে, কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।